দর্শক, ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আমরা আজকের বিষয়ে বলবো, তার আগে অতিথিকে পরিচয় করিয়ে দিতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2007 সালে 1/11-এর আগের কথা, যখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেন, তখন রাষ্ট্রপতির যিনি প্রেস সচিব ছিলেন মোখলেছুর রহমান চৌধুরী, তাকে রাষ্ট্রপতির উপদেষ্টা পদেই নিয়োগ দেওয়া হয় এবং তিনি বঙ্গভবনেই তখন তার অফিস ছিল এবং প্রতিমন্ত্রীর মর্যাদায়। তিনি দীর্ঘদিন 1/11-এর পর দেশের বাইরে ছিলেন, আবার এই সময় দেশে ফিরে এসেছেন, লন্ডনেই থাকেন, আবার চলে যাবেন। আমরা সেই সময়ে বঙ্গভবনের সেই নাটকীয় অবস্থা, একই সঙ্গে 1/11, এগুলো সবগুলোরই উনি প্রত্যক্ষদর্শী। তারও হয়তো বা সেখানে কিছু রোল থাকবে, সেগুলো আমার জানার চেষ্টা করব। তো আজকের অতিথি আমাদের মোখলেছুর রহমান চৌধুরী, যে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের দর্শক। আর আমাদের বিষয় মুখোমুখি মোখলেছুর রহমান চৌধুরী, 1/11-এর আগে পরে কি ঘটেছিল। আমি শুরু করতে চাই, আপনি তো ইয়াজউদ্দিন সাহেবের প্রেস সচিব ছিলেন, তো কিভাবে উপদেষ্টা হলেন, কোন সময়? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় এটা একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন যে আমি তো প্রেস সচিব ছিলাম, আমি সেভাবে শুরু করেছিলাম। রাষ্ট্রপতির প্রেস সচিব থাকা অবস্থায় তখন বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মুখে একটি পর্যায়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব সাংবিধানিকভাবে গ্রহণ করতে হয় এবং সংবিধানে এই অপশন ছিল, 6টা অপশন ছিল। 5টা অপশন যখন এক্সস্টেড হয়ে গেল, তখন রাষ্ট্রপতি হ্যাড টু টেক ওভার অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নিউট্রাল ক্যাটার গভর্নমেন্ট ইন এডিশন টু হিজ রেসপন্সিবিলিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। তো সেখানে যখন হলেন, তখন রাষ্ট্রপতি এখন যেমন প্রধানমন্ত্রীর বা এর আগেও প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন, রাষ্ট্রপতি ইচ্ছা করলে সাংবিধানিকভাবে যত সংখ্যক ইচ্ছা উপদেষ্টা নিয়োগ করতে পারতেন। কিন্তু তিনি আমাকে একমাত্র একজনকেই রাষ্ট্রপতির উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টা নিয়োগ করেছিলেন। সেটা ল মিনিস্ট্রি ভেটিং লেগেছিল, যেহেতু রাষ্ট্রপতি তখন একই সাথে রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এবং সেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রিটও হয়েছিল, সেখান থেকে আমার পক্ষে রায় এসেছিল এবং সেইভাবে আমাকে নিয়োগ করা হয়েছিল। এবং তখন এই অবস্থার মধ্যে রাষ্ট্রের সর্ব ব্যাপারে দায়িত্ব পালন করতে হয়েছিল, উপদেষ্টা দিতে হয়েছিল। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক ছিল, রাজনৈতিক ডামাডোল ছিল এবং সাংবিধানিক বিষয় ছিল, নির্বাচন করার জন্য ব্যাপার ছিল এবং যুদ্ধংদেহী অবস্থায় লোকে বৈঠা করে যে সমস্ত রাজনৈতিক দল মাঠে ছিল তাদেরকে ট্যাকল করার ব্যাপার ছিল, তাদেরকে ইলেকশনে আনার দরকার ছিল এবং দুই নেত্রীর সাথে রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে বৈঠক করেছিলাম। এবং তখন যদি সমস্যার সমাধান হয়েও গিয়েছিল, সব দল নির্বাচন এসেছিল। এরপরে মিলিটারি ইন্টারভেনশন হয়েছিল, আপনি যারা 1/11 বলছেন, মিলিটারি 1/11 যেটা হলো 1/11। আপনি সেখানে যাওয়ার আগে একটু আপনার কাছে জানতে চাই, আপনি বলছেন যে দুই নেত্রীর সঙ্গে এক ধরনের দুতিয়ালি বা এই দায়িত্বটা নিয়েছিলেন এবং সেটা দুইজনকে কাছাকাছিও নিয়ে এসেছিলেন, বলবেন সেই ঘটনাটা কি? গুড। সেটা হচ্ছে, আমি যখন শেখ হাসিনার কাছে, তৎকালীন ইমিডিয়েট পাস্ট অপোজিশন লিডার শেখ হাসিনার কাছে আমি ছুটে গিয়েছিলাম শ্রদ্ধা সদনে। সেই প্রথম শ্রদ্ধা সদনে যাই, গিয়ে তার যে দাবি দেওয়া ছিল তিনি পেশ করেছিলেন এবং আমি বলেছিলাম সেই দাবি দেওয়াগুলো মামুলি, রাষ্ট্রের পক্ষে এইগুলো, গণতন্ত্রের পক্ষে আমরা দাবি দেওয়াগুলো মিট আপ করবো, নির্বাচনে যেতে হবে, গণতন্ত্রকে বজায় রাখতে হবে। এবং আলোচনার জট খোলা শুরু করলো এবং আমরা এক এক করে দাবি মানলাম। তারপরে ইলেকশনের তারিখ পেছানো, তারপরে ভোটার লিস্ট, দুইটা লিস্ট ছিল, আগের লিস্ট এবং পরবর্তী যে লিস্টটা হয়েছিল সেটাকে দুইটাকে কার্যকর করে একজন এক জায়গায় ভোট দিতে পারবে। ঢাকা একজন ভোট দিয়ে গিয়ে নিশ্চয়ই চিটাগাঙে ভোট দিতে পারবে না, এটা আমরা দেখব। হাতে কালি লাগানো হবে এবং রদবদল প্রশাসনে, এগুলো সবই করা হলো। সব করার পরে নির্বাচনে 23 তারিখ ডিসেম্বরের সব দল নির্বাচনে অংশগ্রহণ করলো। করার পরে শেখ হাসিনা বললেন যে তাকে 2 দিন সময় বাড়িয়ে দেওয়ার জন্য। বাড়িয়ে দিলে তার সুবিধা হবে, কিছু কিছু জায়গায় নমিনেশন তিনি রিকাস্ট করবেন, চেঞ্জ করবেন, কিছু কিছু জায়গায় অ্যাকোমোডেট করবেন অনেকে। তো ফলে সেটা বলার পরে আরেকটা পার্টির প্রধান, সাবেক প্রেসিডেন্ট একজন, তিনি ফোন করলেন এবং তিনি ফোন করে বললেন যে তারিখ না বাড়ালেও চলবে, আমাদের সবাই ইলেকশনের জন্য প্রস্তুত আছে। তারপরে গণতন্ত্রের স্বার্থে আমরা বাড়িয়ে দিলাম। সব দল নির্বাচন অংশ নিল, অংশ নেওয়ার পর তার কখনো নমিনেশন জমা দিল। জমাতে সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। 22শে জানুয়ারি 2007 নির্বাচন হবে। কিন্তু তারপরে হঠাৎ করে মাঝপথে এবং জেনারেল এরশাদ, জাতীয় পার্টির যে চেয়ারম্যান, তার নমিনেশন বাতিল করে দেওয়া হলো। এবং এই যে বাতিল করে, আমরা ক্ষমতা আছে, আমরা বাতিল করিনি। এবং সব দল যারা রাজনীতিতে, গণতন্ত্রে অংশগ্রহণ করতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে, তারা বাতিল করেনি। কারা বাতিল করলো? এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চন।
এবং সেই বাতিলটা করে যারা করেছিল এখনও যে প্রশাসন সিভিল মিলিটারি প্রশাসনের লোকজন আছে, কারা পরবর্তীতে 111 ঘটালো, কারা লগি বইটার ঘটনার সঙ্গে জড়িত ছিল, অনেকগুলো প্রশ্ন রয়ে যায়। তো সেই জন্য এখানে আজকে আমি 111 নিয়ে বিস্তারে বলবো না, আগে বলেছি, তবে কিছু প্রসঙ্গক্রমে কথা এখানে এসে যাবে, আপনি প্রশ্ন করলে সেই অনুযায়ী উত্তর দেবেন। ধন্যবাদ। তা আপনি 111 প্রসঙ্গ যেহেতু চলেই আসছে, আমরা সেই সংক্রান্ত একটি ভিডিও দেখব এবং ভিডিওটি মূলত সমকালের সৌজন্যে আমরা একটু দেখতে চাই, যদি দেখানো যায় তারপরে আমরা আলোচনায় যাব। আজ 11 জানুয়ারি, দিনটি 111 নামে পরিচিত। 2007 সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের প্রেক্ষাপটে 2007 সালের 11 জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার। সেই আলোচিত 111-এর 18 বছর আজ। 2007 সালে এই দিন বিকেলে দেশে জরুরি অবস্থা জারির পর গঠন হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান হন সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দীন আহমদ। এদিন চারদিকে ছিল নানা গুজব গুঞ্জন, দেশের পরিস্থিতি ছিল থমথমে। বঙ্গভবনে রাষ্ট্রপতি ডক্টর রিয়াজউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সেনা সদরে বৈঠকে বসেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। এতে উপস্থিত ছিলেন তৎকালীন বিমানবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র্যাব ও বিডিআর প্রধান এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা। রাত 8:30টায় বঙ্গভবনে ডাকা হয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের। তাদের সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয়। রাষ্ট্রপতি সংবিধানের 141 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপর রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রিয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগের কথা জানান। এর আগে 2006 সালের 28 নভেম্বর বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি রিয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর ফখরুদ্দীন আহমদ। নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন তিনি। 111-এর আগেই আলোচনায় আসেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমদ। জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। জি, আমরা দেখলাম এবং এই বিষয়গুলো পরে আমরা যাব, কিন্তু আপনিই বলছিলেন যে সর্বশেষ অপশন ছিল ইয়াজউদ্দিন সাহেবের ক্ষেত্রে। নিয়ম অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। যদি তিনি না থাকেন, অসম্মতি জানান, তার পূর্বের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। যদি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণ উপলব্ধ না পাওয়া যায়, তবে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি। এখন সর্বশেষ হলো সর্বশেষ পরিস্থিতি হলো যদি কোনো প্রধান উপদেষ্টা নিয়োগ না দেওয়া যায়, তবে রাষ্ট্রপতি নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এই 4টি অপশনের ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নাম্বার 1, KM হাসান কিন্তু রাজি হননি, আপনি নিজেই জানেন সেটা। এবং ওই সময় কিন্তু বিএনপি বিচারকদের বয়সও বাড়িয়েছিল 62 বছর, যেটা নিয়ে তখন কথা হয়েছিল যে KM হাসান 62 বছর হলে তিনি 67 বছর হলে তিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। সুতরাং KM হাসান হয়তোবা বিএনপির এক ধরনের পছন্দের জায়গায় ছিল, কিন্তু নানা সমালোচনার মুখে তিনি এটা রাজি হননি। তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন। শেষ মুহূর্তে পরবর্তী তিনি বিভিন্ন অ্যাডভাইজার নিয়োগ, তার স্টাফ নিয়োগের কাজগুলো করছিলেন বাসায় বসে এবং সিকিউরিটি তাকে দেওয়া হয়েছিল এবং তিনি চিফ অ্যাডভাইজার ওয়েটিং ছিলেন এবং আমেরিকান অ্যাম্বাসাডার তার সঙ্গে দেখা করে গিয়েছিলেন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার ডগলাস ফস্কেট এবং কানাডিয়ান হাইকমিশনার বারবারা রিচার্ডসন দেখা করে গিয়েছিলেন এবং দেখা করে যাওয়ার সময় তিনি মত প্রকাশ করেছেন দায়িত্ব গ্রহণ করবেন এবং সেই অবস্থায় ছিলেন এবং তাকে অ্যাম্বাসাডাররা সাহস জুগিয়েছিলেন, কিন্তু তখন পর্যন্ত তিনি দায়িত্ব নেবেন। কিন্তু পরে হঠাৎ করে কি হলো এটা একটা প্রশ্ন, একটু আগে প্রশ্ন করি। হ্যাঁ, হঠাৎ করে যেটা হলো, যারা 111 ঘটালো তারাই তাকে মেসেজ দিল যে আপনি আসলে এখন যে ঘটনা ঘটছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এবং এক পর্যায়ে যে ঘটনাটা পরে ঘটেছে এরকম ঘটনা ঘটবে। এবং এক পর্যায়ে তিনি বুঝেছেন বিষয়টা, বুঝে তিনি সরে দাঁড়িয়েছেন লাস্ট মিনিটে তিনি সরে দাঁড়ানোর কারণে ফার্স্ট অপশন ওয়াজ এক্সস্টেড 4টা অপশনের মধ্যে। জি, এখন আপনি কি প্রশ্ন করেন? এখন আমি প্রশ্ন করতে চাই, যে জিনিসটা আজও আমাদের জানার ইচ্ছা, যে এর পরবর্তী অপশনগুলোয় কোথায় কোথায় যাওয়া হয়েছিল। এরপর তো আপনার আরো তো আপিল বিভাগের সর্বশেষ আমি ক্লিয়ারলি বলতে পারবো এটা, আমি ক্লিয়ারলি বলতে পারবো, কিন্তু দুঃখজনক হচ্ছে আমি মিডিয়ার লোক, আপনি মিডিয়ার লোক এবং মিডিয়ার লোক থাকা সত্ত্বেও আমার উপরে এমবেডেড মিডিয়া
যে তারা সেদিন ঐক্যবদ্ধভাবে অ্যাক্টিভিজমের মতো ঝাঁপিয়ে পড়েছিল এবং আমি তো নিজে ডিল করেছি, এগুলো হ্যান্ডেল করেছি। এখানে সবগুলো অপশন আমরা হ্যান্ডেল করেছি, যথাযথভাবে হ্যান্ডেল করেছি। আমি নাম সহ জানতে চাই। নাম সহ বলছি। আমাদের এখানে 2 নম্বর অপশন ছিল, 4টা অপশনের মধ্যে প্রথম অপশন জাস্টিস কে এম হাসান, 2 নম্বর অপশন ছিল জাস্টিস মাইনুর রেজা চৌধুরী, চিফ জাস্টিস, ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস টু ইমিডিয়েট টু জাস্টিস কে এম হাসান। চিফ জাস্টিসের এর আগের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তিনি ছিলেন নাম্বার 2 চয়েস অপশন। সেই অপশনটা অকার্যকর হয়ে যায় যে তিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। আচ্ছা, এবং ফলে 2টা অপশন শেষ। এরপরে 2টা অপশন আপনি একটু নিজেও বলেছেন, সেটা হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশনের 2জন ইমিডিয়েট পাস্ট সিনিয়র মোস্ট জাজেস তারা আসবেন। সেখানে প্রথম আসেন জাস্টিস এম এ আজিজ, উনি অলরেডি সিইসি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সিইসি হিসেবে তাকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট অ্যাকসেপ্ট করছিল না। এবং আমি তখন শেখ হাসিনার সাথে কথা বললাম এবং আমাদের আলোচনার অংশ হিসেবে, সংলাপের অংশ হিসেবে তিনি বললেন যে তাকে আমরা সিইসি মানি না, প্রধান উপদেষ্টার প্রশ্নে ওঠে না। তারা তো তখন সিইসিতে আন্দোলন করছিল এক্স্যাক্টলি। তো ফলে 3টা অপশন শেষ হয়ে গেল এবং 3টা অপশন শেষ হয়ে যাওয়ার পরে চতুর্থ অপশন ছিল যে অপশন ছিল রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে যে কোনো যোগ্য নাগরিককে প্রধান। সেটা আরো পরে এটা 5 নম্বর অপশন আমি বলছেন। আমি চতুর্থ অপশনে যাচ্ছি। চতুর্থ অপশনে ছিলেন জাস্টিস হামিদুল হক। ওইখানকার, হ্যাঁ, তিনি হচ্ছেন ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস টু জাস্টিস এম এ আজিজ। জাস্টিস এম এ আজিজের আগে উনি রিটায়ার করেছেন। তো তাকে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার আগে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বা ডিজির দায়িত্ব দিয়ে গেছেন। এটা হচ্ছে অফিস অফ প্রফিট, এবং অফিস অফ প্রফিট যদি কেউ হোল্ড করেন তিনি চিফ অ্যাডভাইজার দায়িত্ব নিতে পারবেন না, এটা সংবিধানে বলা আছে। তারপরেও যদি সপক্ষ রাজি হয়, বিশেষ পরিস্থিতিতে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতির পদে বহাল থেকেও তিনি সেদিন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। পরে সংবিধান সংশোধন করতে হয়েছিল, রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে ফিরে গিয়েছিলেন তিনি। সেই হিসাবে আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার পরে তিনি বললেন যে সব পক্ষ যদি রাজি হয় তাহলে আমি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারি, সব পক্ষ রাজি না হলে আমি দায়িত্ব নেব না। এবং আমি বললাম আপনি লিখিত দেন, আমি জানতাম পরে এটা নিয়ে কথা হবে। তিনি লিখিত দিলেন এবং বিএনপির পক্ষ থেকে তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আপত্তি জানালেন তার ব্যাপারে। তিনি বলেন আমরা তাকে নিয়োগ দিয়েছিলাম বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক, কিন্তু নিয়োগ দিয়েছি সেই কারণে আমরা মনে করি তিনি নিরপেক্ষ নন। তারাই বলছেন এই কথাটা। বলছেন আওয়ামী লীগ যেমন 2 জনের ব্যাপারে আপত্তি করতে পেরেছে, আমরা কি একজনের ব্যাপারে আপত্তি করতে পারি না, এটা বলছেন তখন। এনিওয়ে সব আপত্তিও আসলো। আমি জাস্টিস হামিদুল্লাহকে বললাম যে দেখেন আপনার আপত্তি আসছে, আপনি নিজেই বলেছেন সব পক্ষ একমত হলে আপনি দায়িত্ব নেবেন না, অফিস অফ প্রফিট আপনি হোল্ড করছেন, সব কিছু এসে গেছে। তখন লিখিত নিয়েছি আমরা তার কাছ থেকে, তিনি লিখিত দিয়েছেন। দেওয়ার পরে এই অপশন শেষ হয়ে গেল। এরপরে 5 নম্বর অপশন ছিল সব দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম। চেষ্টা যখন করলাম তখন সেখানে জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী, আমরা তাকে, তিনি জাস্টিস মাইনুর রেজা চৌধুরীর পরে রিটায়ার করেছেন। তো জাস্টিস মাইনুর রেজা চৌধুরীর পরে অপশনটা তো আসে না, 2টা অপশন আসে। যেহেতু আসেন না, আমরা ওইখানে তাকে চেষ্টা করতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না বলে আমরা তাকে ওই সব দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিচ্ছিলাম। তো তখন বিএনপির পক্ষ থেকে আপত্তি আসলো এবং বিএনপির পক্ষ থেকে প্রথমে হারিস চৌধুরী, পরে সংসদ বিষয়ক উপদেষ্টা 2 জন মিলে আপত্তি করলেন এবং তারা বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি এটা আপত্তি করলেন। এবং তখন দেখা গেল আপত্তির কারণে আমরা এই অপশনটা অকার্যকর হয়ে গেল। আওয়ামী লীগ তখন জাস্টিস মাহমুদ আমিন চৌধুরী রাজি ছিল, তারা এটা করতে চেয়েছিল। তো যেহেতু আগে আওয়ামী লীগ অলরেডি কী বলে জাস্টিস এম এ আজিজের ব্যাপারে জাস্টিস কে এম হাসানের ব্যাপারে আপত্তি করেছে, বিএনপি এখন মাহমুদুল আমিন চৌধুরীর ব্যাপারে আপত্তি করেছেন জাস্টিস, ফলে 5টা অপশন শেষ হয়ে গেল। অপশন থাকলো, অপশন আর থাকলো না। তাই নাম্বার 6 অপশন অটোমেটিক্যালি ইট উইল গো টু দ্য অনারেবল প্রেসিডেন্ট টু টেক ওভার, এবং হি ইজ দ্য অথরিটি টু টেক ওভার উইদাউট ডিসকাসিং এনি পলিটিক্যাল পার্টিস। এই অবস্থা চলে গেল। তারপরেও আমরা সব দলের সাথে আলোচনা করলাম, আমরা একটা সংলাপ করলাম বঙ্গভবনে 4টা দলের সাথে। সেখানে আমরা বেছে নিলাম যে 2টা বড় দল আর 2টা গ্রুপ, পার্লামেন্টের 30টা সিট যদি থাকে তারা দল, আর যদি 10টা সিট থাকে তারা গ্রুপ। তো সেখানে বিএনপি ইমিডিয়েট পাস প্রধান দল সরকারের ক্ষমতা ছিল, আর এরপরে অপোজিশনে ছিল আওয়ামী লীগ 2টা দল, আর জাতীয় পার্টি এর আগে ক্ষমতা ছিল, বিরোধী দলে ছিল 3 নম্বর দল এবং জামাত ইসলামী 4 নম্বর দল তখনকার অবস্থা অনুযায়ী। তো আমরা 4টা দলের আলোচনা করলাম। 3টা দল তারা লিখিত দিল, সিদ্ধান্ত দিল, আমাদেরকে বললো যে তারা 6 নম্বর অপশন যেটা আছে সেই অপশনকে সাপোর্ট করে। তারা রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে তার দায়িত্বের অতিরিক্ত হিসাবে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানালো। সেখানে এই অপশনের মধ্যে এটা লাগে না, রাষ্ট্রপতি অটোমেটিক নিতে পারেন। তারপরেও তারা 3টা দল এটা লিখিতভাবে সমর্থন করলো এবং আওয়ামী লীগ আপত্তি করলো, এবং আওয়ামী লীগ প্রথম দিকে রাষ্ট্রপতির সমর্থন করেছিল। এবং আব্দুল জলিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গভবনে এসে যখন রাষ্ট্রপতির কথা আলোচনা হচ্ছিল তিনি বলছেন আলহামদুলিল্লাহ,
জি। বলে কিছুদিন আগে তার ভাষায় মে মাসে আমরা তো নভেম্বর মাসে আমরা টেক ওভার করেছি, সেখানে মে মাসে রাষ্ট্রপতি অসুস্থ ছিলেন এর আগে, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে ছিলেন। এবং তখন একটা মহল ছড়িয়ে দিয়েছিল, আওয়ামী লীগ থেকে ছড়াচ্ছিল বেশি করে, যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে নাকি বাদ দেওয়া হচ্ছে অসুস্থতার কারণে, এবং সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে আছেন, সামনে ইলেকশন হবে, তখন এরকম ছড়ানো হয়েছিল। এবং তখন তারা রাষ্ট্রপতিকে বদলানো যাবে না বলে পেছনের নাম ছিল। তখন এই কথা মনে করে দিয়ে বললো যে রাষ্ট্রপতি যখন সরানো দেওয়ার চেষ্টা হচ্ছিল তখন আমরা রাষ্ট্রপতির পক্ষ নিয়েছিলাম, সেই হিসেবে রাষ্ট্রপতি যদি হন আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হবে বলে গেলেন তিনি বঙ্গভবনে। বঙ্গবন্ধুর বাইরে গিয়ে যখন সাংবাদিকদের ফেস করলেন, বঙ্গবন্ধুর বাইরে গেটের বাইরে গিয়ে, তখন সাংবাদিকরা অপেক্ষা করছিল, অপেক্ষমান সাংবাদিকদের, তিনি বললেন সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যে সুদাসদনে যাচ্ছি, ধানমন্ডিতে যাচ্ছি, ওখানে আমি যাওয়ার পরে অ্যানাউন্সমেন্ট হবে। তিনি এই পর্যায়ে ছিলেন। ওখানে যাওয়ার পরে আওয়ামী লীগের পক্ষে তুফাইল আহমেদ হইচই করে উঠলেন, চিৎকার করে উঠলেন, দালাল বল, বিএনপি দালাল বলে শুরু করলেন আব্দুল জলিলকে, আরও দু একজন লোক সহ, এবং সেখানে তারা আপত্তি জানালেন, তারা বলেন রাষ্ট্রপতি কোনো মানি না। এবং তুফাইল আহমেদ রাষ্ট্রপতির ডাইরেক্ট স্টুডেন্ট হিসেবেও সেখানে দাবি করছিলেন, এবং দাবি করে বঙ্গভবনে আমরা তার দাওয়াত দিয়েছিলাম, সেখানে এসে তিনি এই কথা বলছিলেন। ফলে যারা দাঁড়ালো তখন আওয়ামী লীগ মানল না, এবং এইভাবে 6টা অপশনের ঘটনা আমি আপনাকে ক্লিয়ার করে বললাম। জি ক্লিয়ার, আমার কাছে ক্লিয়ার। আপনি আপনার দিক থেকে যেটা বললেন, থ্যাংক ইউ। 2006 সালের 29শে অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে ওই যে অপশনগুলো রুদ্ধ হয়ে গেল আপনার কথায়, এবং নিলেন। এরপরে কিন্তু তিনি আমরা যদি বলি যে 2007 সালের 11ই জানুয়ারি পর্যন্ত তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তো সেটা হচ্ছে অক্টোবর, যদি ধরেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস প্রায়, 3 মাস প্রায় বা আড়াই মাস ধরেন ছিলেন। মাসের এর ভিতরে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সদস্য হয়েছিল। তার মাঝখানে আমি এইটুকু আলোচনা শেষ করে তারপরে ব্রেকে যে আবার করব। তার ভিতরে যেটা হলো, তার ভিতরেই কিন্তু কেয়ারটেকারের কেউ কেউ পদত্যাগ করলেন। আমি যদি ডক্টর আকবর আলী খানের নাম বলতে পারি, কেএম শফি সামির কথা বলতে পারি, সিএম শফি, সুলতানা কামাল, আর আরেকজন হচ্ছে জেনারেল হাসান মাসুদ চৌধুরী। জি, জেনারেল হাসান মাসুদ চৌধুরী, পরে যিনি আবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন। এইটা একটু জানতে চাই যে তারা তো চলছিল, তারা কেন পদত্যাগ করলেন? এটা আপনাকে আমি সংক্ষেপে বলবো, আজকে যদি 111 বেশি আলাপ করবো না, আগে বলেছি। আমরা 111 যাইনি, তার আগের ঘটনা। জেনারেল মইনু আহমেদ ওয়াজ এ পাওয়ার মঙ্গার বলতে চেয়েছিলাম। তো যাই হোক, সেটা যে উনি আর ওনার একটা কহর্ট ছিল, মিলিটারি কহর্ট মিলে তারা চেষ্টা করছিল যে পলিটিক্যাল গভর্নমেন্টকে এবং পলিটিক্যাল পার্টিজ, বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন, যারা ছিল যে দুইটা পার্টি, এবং তাদের সবাইকে একটু কলঙ্কের কালিমা লিপ্ত করে তারা রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা গ্রহণ করে সিভিল সোসাইটির একটা অংশ সেগমেন্ট মিলে, কয়েকজন পত্রিকা সম্পাদকও আছেন, তারা মিলে এই কাজটা করছিল যে ক্ষমতা তারা দখল করবে। দখল করার অংশ হিসেবে তারা গভর্নমেন্টকে ডিসক্রেডিট করতে চাচ্ছিল, এবং একটার পর একটা ঘটনা ঘটাচ্ছিল। এবং এই যে 4 জন উপদেষ্টার পদত্যাগের পেছনে এই ঘটনা জড়িত আছে, এখানে তারা বারবার এখানে ইনস্টিগেট করছিল তাদেরকে। এবং প্রথমে আমরা ক্ষমতা যাওয়ার পরে যে 28শে অক্টোবর লগি বইটাকে দেখিয়ে 29শে অক্টোবর রাষ্ট্রপতি রাত্রে 8:30টার সময় প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করার আগ পর্যন্ত সারাদিন প্রধানমন্ত্রীর অফিসে বসে জেনারেল মইনু আহমেদ সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সংসদ বিষয়ক উপদেষ্টা, আইন মন্ত্রী এবং একজন জাস্টিস যিনি সবসময় এরকম কালাকানুন রেডি করার জন্য এক্সপার্টিজম যার আছে, এরকম তারা মিলে জরুরি অবস্থার কাগজপত্র রেডি করেছিলেন সারাদিন মিলে। এবং জেনারেল মইনু আহমেদ সারাদিন প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি প্রধানমন্ত্রীর আপনজন সেজে এটা কাজটা করছিলেন। কিন্তু আমি এই বিষয়টাকে আগে থেকে বলছিলাম যে হিয়াজ সামথিং ডালমে কুচ কালা এজেন্ডা আছে তার। তো সেটাও এটা করছিলেন। পরে যখন সন্ধ্যার সময় বঙ্গবন্ধু শপথ নেওয়ার পর বিদায়ী প্রধানমন্ত্রী, একটু যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রপতির সাথে একটা কার্টেসি কল করার জন্য আমাকে বললেন, আমরা ব্যবস্থা করলাম। সেখানে তার চয়েস অনুযায়ী সাইফুর রহমান, সাবেক অর্থমন্ত্রী, মান্নান ভূঁইয়া, সাবেক এলজিআরডি মন্ত্রী, মহাসচিব দলের, এবং ডক্টর খন্দকার মুশারফ হোসেন, বিএনপি স্ট্যান্ডিং গ্রুপ মেম্বার, সাবেক মন্ত্রী, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, এবং সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে রাখা হলো। আলোচনার এক পর্যায়ে হাইটি হলো। সব কিছু হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বললেন যে এখন কি একটু আমি আর রাষ্ট্রপতি 3 জন বসে একটু আলাদা আলাপ করতে পারি, ওনাদেরকে একটু বাইরে, মানে খালেদা জিয়া রাষ্ট্রপতি আর কে? আর আমি, আপনি, 3 জনের একটা বৈঠক, খুব ইন্টারেস্টিং। এবং সেখানে বাকিদেরকে বললেন যে আমরা অন্য কোথাও, আমি তখন VIP 1 তাদের জন্য অ্যারেস্ট করলাম, এবং তাদেরকে ওইখানে আবার তারা বললেন আর একটু হাইটির ব্যবস্থা করলাম।
তো আমরা তিনজন কথা বলছি। তো সেখানে বিদায়ী প্রধানমন্ত্রী বললেন যে আজকে সারাদিন প্রধানমন্ত্রীর অফিসে দেশের পরিস্থিতি লগি বইটার অবস্থা চিন্তা করে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য জরুরি অবস্থা জারি সব কিছু চূড়ান্ত করা হয়েছে এবং জরুরি অবস্থা কাগজপত্র তিনি নিয়ে এসেছিলেন। এবং তখন তিনি বলার পর বললেন যে আমরা জরুরি অবস্থা জারি করে দেওয়ার জন্য রাষ্ট্রপতি জারি করে দেন, এবং এটা প্রধানমন্ত্রীকে তারা বুঝিয়েছিল। এবং এটা বোঝানোর পরে স্বাভাবিকভাবে যে কোনো প্রধানমন্ত্রী এটা গ্রহণ করবেন। তিনি একটু প্রধানমন্ত্রী ছিলেন, দেশের আইন শৃঙ্খলা তিনি স্বাভাবিক রাখতে চান, তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন। সেখানে জেনারেল মঈন আহমেদ একা নন, তার সাথে তার যে মিলিটারি কহর ছিল, বিভিন্ন অর্গানাইজেশন ইনস্টিটিউশনে যেখানে তারা দায়িত্ব পালন করছিল, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন জায়গায়, তারাও তাকে একই পরামর্শ দিচ্ছিল। দে ওয়ার এমবেডেড, এরা এক হয়ে গিয়েছিল। ফলে তখন আমি বললাম যে এই প্রস্তাবটা আপনাকে কে করেছে? তো তিনি প্রথমে নাম বলতে চাননি। সাধারণত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীরা যারা শপথ নেন তারা বিভিন্ন সময় এটাকে এলাবোরেট করতে চান না, এক্সপ্লেন করতে চান না। তারপর আমি কথাটা বের করলাম, এখন সংক্ষেপ করছি, আমি কথাটা বের করলাম। আপনি বলুন। হ্যাঁ, এবং আমি বললাম যে এটা কি, এক পর্যায়ে তিনি বললেন এটা মঈন বলেছে। তো আমি বললাম কোন মঈন? তখনও তো জেনারেল মঈন বোঝা যাচ্ছিল না, এবং এক পর্যায়ে উনি বলতে বাধ্য হলেন এটা জেনারেল মঈন। আমি বললাম ইফ ইট ওয়াজ জেনারেল মঈন দেন দেয়ার ইজ সামথিং ডালমি কুচ কালা হয়। তো উনি বললেন যে এটা তো দেশের ভালোর জন্য বলেছেন। না, ভালোর জন্য না। সেনাপ্রধান বানানোর আগেই আমি আপনাকে 5 পাতা হাতের লেখা আমি বঙ্গভবন থেকে আমি দিয়েছিলাম যে সবার আমলনামা জেনারেলদের 29 জন জেনারেলের, এবং এটা তিনি বলেছিলেন এতগুলো জেনারেল সম্বন্ধে আপনি এভাবে জানেন। আমি বললাম সিভিল মিলিটারি রিলেশনস সিএমআর নিয়ে কাজ করি। মিলিটারিদের যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে পদায়ন করা দরকার, যা করা দরকার, ফুল জেনারেল এবং আদার স্ট্যাটাস ইকুইভ্যালেন্ট টু আদার ফোর্সেস করা দরকার, এগুলোর ব্যাপারে আমি কাজ করেছি। এবং সিভিল মিলিটারি রিলেশনসের ক্ষেত্রে সিভিলিয়ানদের ক্ষেত্রেও তাদের যারা প্রাপ্য সেটার জন্য কাজ করেছি। তখন যেটা দাঁড়ালো সেটা হলো যে আমি অপোজ করলাম জরুরি অবস্থার, এবং সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে জেনারেল মঈনকে অপোজ করেছিলাম। যখন আমাদের হাতে ক্ষমতা আসলো, কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব অর্পিত হলো রাষ্ট্রপতির হাতে, আমি রাষ্ট্রপতির উপদেষ্টা হলাম, তখনও জেনারেল মঈন সহ সেনাবাহিনীতে যে অফিসাররা মিলিটারি কহর্ট জেনারেল মঈনের সঙ্গে ছিল, যারা এই কাজগুলো করছিলাম, পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, তাদের সঙ্গে তারা ছিল ইনভিজিবল, ফাইট করছিলাম দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, তখন তাদেরকে বাদ দেওয়া যাচ্ছিল না। সিভিল প্রশাসন আমরা তোলপাড় করে দিয়েছি, কিন্তু মিলিটারিতে হাত দেওয়া যাচ্ছিল না। কি সিদ্ধান্ত হলো তখন? আর জরুরি অবস্থার তখন জরুরি অবস্থার সিদ্ধান্ত হলো যে আমি বললাম যে এটা জারি করা যাবে না, জরুরি অবস্থা জারি করলে জেনারেল মঈন উইল টেক ওভার। তখন এক পর্যায়ে তিনি বললেন যে আমাকে এতজন বললে আমি সেটা শুনবো নাকি আপনাদের কথা শুনবো। যাই হোক, তিনি বিষয়টাকে ভালোভাবে নিলেন না, স্বাভাবিকভাবে না নেওয়ার কথা, তাকে তারা ব্রিফ করেছে, আমি তো ডিব্রিফ করছি সেখানে। তো যাই হোক, তিনি বেরিয়ে গেলেন এবং যারা সাবেক মন্ত্রী সাইবুর রহমান সাহেব সহ যারা ভিআইপি ছিলেন তাদেরকেও বাসায় কল করলেন, ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসায়। সেখানে সবাই গেলেন, তো সবাই আলোচনা করলেন। তাই আমাকে জিজ্ঞেস করলেন যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী যে যদি জরুরি অবস্থা না হয় আপনি এটাকে কীভাবে দেশের পরিস্থিতি ট্যাকল করবেন। আমি বললাম যে জরুরি অবস্থা ছাড়াই ট্যাকল করা যাবে। নেট টু সিভিল পাওয়ার সিআরপিসিতে আমাদেরকে প্রভিশন দেওয়া আছে, এবং সেইটা সম্পর্কে আমি আলোকপাত করলাম। দীর্ঘকাল আমি সাংবাদিকতা করেছি, আমি সংসদের সাংবাদিকতা, রাজনৈতিক সাংবাদিকতা, ডিপ্লোম্যাটিক জার্নালিজম এগুলো করেছি, এগুলো আমার বুৎপত্তি আছে, অভিজ্ঞতা আছে, আমি জানি এগুলো। আমি তো বললাম, এবং পরের দিন থেকে আমরা মিলিটারি ডিপ্লয় করলাম। এবং আপনি যে একটু আগে বললেন 4 জন উপদেষ্টা পদত্যাগ সহ ঘটনাগুলো, এই ঘটনা এখন বলে বুঝতে পারবেন। আমরা যখন নিয়োগ করলাম সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এখনও বাংলাদেশে আজকে 2 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী রাস্তায় আছে নিয়োগ করতে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইন শৃঙ্খলা রক্ষা করছে। এটা তাদের দায়িত্ব, আমরা সেভাবেই করতে চেয়েছিলাম। করার পর তখন আমরা কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিই নাই, কিন্তু এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমি যে তুলনা করছি আমি এটার জন্য 2টা কেস স্টাডি হিসাবে। তো সেইখানে জেনারেল মঈন ওই আমাদের আর্মি নিয়োগ ডিপ্লয়মেন্ট করার সাথে সাথে সেখানে 2টা ক্লজ ধরিয়ে দিলেন। 2টা ক্লজ, একটা হচ্ছে সন্ত্রাস দমন আর একটা দুর্নীতি দমন, এবং এটাতেই তার উদ্দেশ্য ধরা পড়ে গেল। আমি তখন বিদায়ী প্রধানমন্ত্রীকে বললাম যে আমাদের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা, আইন শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করা, আমাদের দায়িত্ব এগুলো করা না, যে দুর্নীতি দমন, সন্ত্রাস দমন লং টাইম চলে, ইলেকশনটা হবে না, ওই যে 2 বছর এরকম প্ল্যান প্রোগ্রাম। আমার কাছে এর মধ্যে একজন ব্রিগেডিয়ার সামরিক বাহিনী আরও কিছু অফিসার তাদেরকে পাঠালো, আমাকে প্রধান উপদেষ্টা বানাবে, আমাকে দায়িত্ব দেবে, যেভাবে ফখরুদ্দিনকে দেওয়া হয়েছিল। আমি অপোজ করলাম, আমি বললাম নো, ইলেকশন করে চলো। এমনকি একনেক এবং নিকারের বৈঠক পর্যন্ত আমি করতে দিলাম না। আমি বললাম এটা আমাদের দায়িত্ব না, নির্বাচন সরকার হিসেবে কাজ করবে। এবং গ্যাসের এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে আসো 2 জন সচিব, বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব রাষ্ট্রপতির কাছে, আমি রাষ্ট্রপতির সামনে বসা, তো আলাদা আলাদা 2 জন সচিব। এবং তখন তারা নোট দিল, সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে দিল, সেখানে লেখা ছিল আগামী জানুয়ারি 1 তারিখ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ এবং প্রতি ইউনিট গ্যাসের দাম এরকম বাড়বে।
আমি ফাইল নিয়ে সেখানে রাষ্ট্রপতিকে মার্ক করার আগে আমি মোট দিতে পারি, সেখানে লিখলাম পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মহামান্য রাষ্ট্রপতি। এবং তারপরে এটা আমরা এইভাবে করলাম, কাজটা বোঝার জন্য বললাম। তাহলে 28শে অক্টোবর ওই যে আলোচনাটা হলো জরুরি অবস্থার হলো না, জরুরি অবস্থা হলো না 29 অক্টোবর রাতে। 29 অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের এবং দায়িত্ব, আমরা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী নিয়োগ করলাম। জি, জি। সশস্ত্র বাহিনী নিয়োগ করার পর ইউনিটি সিভিল পাওয়ার কাজ চলছিল। জি। তো জেনারেল মহিন 2টা ক্লজ ঢোকাতে চাইলেন, সেখানে আমি অপোজ করলাম। সাবেক প্রধানমন্ত্রীর সাথে এবং অন্যান্য দলের নেতাদের সাথে আলাপ করলাম, তারা আমার সাথে একমত হলেন এইটা করা যাবে না। তখন পিএসও ছিলেন জেনারেল জাহাঙ্গীর, জেনারেল মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রিন্সিপাল স্টাফ অফিসার, এবং তাকে আমরা বললাম, সেনাপ্রধানকেও রাষ্ট্রপতিকে দিয়ে কানেকশন করে দিলাম, বলা হলো। কিন্তু প্রথম দফায় আমরা এটাকে চেষ্টা করলাম। আমরা এটা একটা বিস্তারিত শুনবো। দর্শক, আমরা ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আছেন এম মোখলেসুর রহমান চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের উপদেষ্টা। এবং আমরা কথা বলছিলাম সেই সময়ে 1/11-এর আগে পরে বঙ্গভবনে যে রাজনৈতিক ড্রামা, আমরা সামরিক ড্রামা নিয়েও কথা বলবো, সেগুলোই আলোচনা করছিলাম। যে মোখলেস ভাই, একটি বিষয়ে আমার একটু জানার আগ্রহ, আপনি একটু এমনি খুব কম্প্যাক্টলি বলছেন, আর একটু বললে আমরা অনেক কিছু আপনার কাছে জানতে পাবো। এই যে আমি 4 জন উপদেষ্টার যে তত্ত্বাবধায়ক সরকার তো গঠিত হয়ে গেল ইয়াজউদ্দিন সাহেবের নেতৃত্বে, তিনি রাষ্ট্রপতিও, 4 জন উপদেষ্টা পদত্যাগ করলেন কেন এবং কোন পর্যায়ে, একটু সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ। মানে আমি আবার নামগুলো বলি আপনার, আমি নামটা সিরিয়ালি বলি। সিরিয়ালি, জি। লেফটেন্যান্ট জেনারেল হাসান মোরশেদ চৌধুরী, জি। সিএম শফি শামী, জি। ডক্টর আকবর আলী খান, ডক্টর আকবর আলী খান। ডক্টর আকবর আলী খান নাম আসবে প্রথমে, জি। 2 নম্বরে হবে লেফটেন্যান্ট জেনারেল হাসান মোরশেদ চৌধুরী, 3 নম্বরে সিএম শফি শামী এবং 4 নম্বরে সুলতানা কামাল। জি। এই 4 জন পদত্যাগ করলেন। জি। এখানে অনেকগুলো ড্রামা, হাই ড্রামা হচ্ছিল, এবং বিশেষ রাষ্ট্রপতির সঙ্গে উপদেষ্টাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি করার পায়তারা চলছিল। সেখানে কিছু অ্যাক্টিভিজম কাজ করে, এরকম কিছু নিউজ পেপার, সিভিল সোসাইটি, মিলিটারি কহর্ট, তারা মিলিতভাবে কাজটা করছিল। এবং তারা প্রতিদিন ডিসইনফরমেশন, ইউ আর ফাইটিং এগেইনস্ট ডিসইনফরমেশন, হ্যাঁ। সো এই ডিসইনফরমেশন তারা করছিল, এবং সেখানে রাষ্ট্রপতি সেনাবাহিনী নিয়োগ করেছেন, রাষ্ট্রপতি তাদের সঙ্গে আলাপ করেন নাই। রাষ্ট্রপতির মহা অপরাধ হয়ে গেছে। রাষ্ট্রপতি ইজ দ্য হেড অফ দ্য কনস্টিটিউশন, ইজ অ্যান ইনস্টিটিউশন, অ্যান্ড তৎকালীন সময়ে রাষ্ট্রপতি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অর চিফ অ্যাডভাইজার, হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি দায়িত্ব পালন করছিলেন। এর এই যে আজকে 15.5 বছর শেখ হাসিনা দেশ চালিয়ে গেছেন, এবং কখন সেনাবাহিনী নিয়োগ করতে হবে, কখন কোন জায়গায় কী করতে হবে, অন্যগুলো আমি নাইবা বললাম, হেফাজতের হামলা থেকে শুরু করে যা যা করেছেন, কাউকে জিজ্ঞেস করেছেন? কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর কোনো ক্ষমতা ছিল জিজ্ঞেস করার যে আপনি আমাদেরকে জিজ্ঞেস না এটা করেছেন? এবং সংবিধান রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে দায়িত্ব দিয়েছে। সেনাবাহিনী উনি সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক, প্রতিরক্ষা মন্ত্রীও কেয়ারটেকার আমলে তিনি নিয়োগ করেছেন। সেখানে তাদেরকে দিয়ে দ্বন্দ্ব সৃষ্টি, রাষ্ট্রপতি কেন তার আলাপ করেন নাই, অর্ডারটা বাতিল করতে হবে, এইরকম সিচুয়েশন। আমি ওই বিষয়টা জানতে চাই। এটা একটা মিলিটারি কহর্ট, যারা ক্ষমতা নিল, পরে নিল, 1/11 ঘটালো, তারা এবং সিভিল সোসাইটি একসাথে মিলে একসাথে তারা উপদেষ্টা পরিষদে আসবে। তারা এসেছিল, তারা এই কাজটা আগে করছিল, আমি আগে বলছিলাম, এবং হওয়ার পরে অন্যরা দেখছিলেন। যাদেরকে আমি বোঝাচ্ছিলাম তারা পরে বুঝতে পেরেছেন। বাট আমি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে ফার সাইটনেস দিয়েছেন, আমি দূরে দেখতে পারি, এবং আমি আগে থেকে যেগুলা কী বলে আগে মানে ভবিষ্যৎবাণীর মতো বলি, পরে এটা ঠিক হয়। তো সেইগুলো বলছিলাম, তারা শুনছিলেন না। এই 4 জন পদত্যাগ করবেন, এবং আমাদের পক্ষেও তো সরকারের অফিসার, সামরিক বাহিনীর গোয়েন্দা অফিসার, অন্যান্য অফিসার কাজ করছিলেন। 2 পক্ষ তো এখানে কাজ করছে, সিভিলিয়ান আমাদের পক্ষে একটা পক্ষ আছে। সেখান থেকে আমরা দেখছিলাম যে এইরকমভাবে কাজগুলো হচ্ছে। হওয়ার ফলে আমরা কী করছিলাম, ইলেকশন যাতে হয় তারপর এটাকে মিনিমাম ট্যাকল করে আমরা মিনিমাল অবস্থায় রেখে ইলেকশনও করা দিয়ে গিয়ে যাচ্ছিলাম। একসাথে তাদেরকে সঙ্গে ফাইট করছিলাম। যখন 4 জন রিজাইন করবে কনফার্ম হয়ে গেল, আমরা খবর পেয়ে গেলাম, তখন 4 জন সকালে রিজাইন করেছেন। তারা জানেনও না আমি আগের রাতেই 4 জন রিপ্লেস করার ব্যবস্থা করে রেখেছি। আপনার সাথে তাদের কথা হচ্ছিল যাদেরকে রিপ্লেস করবেন? হ্যাঁ, তাদের সাথে কথা হচ্ছিল। কাকে রিপ্লেস করলেন? রিপ্লেস করলাম যে 4 জন বললাম, আমি বললাম কি আমরা কোনো ব্যক্তিকে রিপ্লেস করবো না, মানে পার্সন অর পার্সোনালিটি, ট্রেড বাই ট্রেড জি আমরা করবো। একজন আর্মি আছেন, আমরা একজন আর্মি নেব। লেফটেন্যান্ট হাসান মোরশেদ চৌধুরীর জায়গায় মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীকে নিলাম, যিনি আর আগে প্রধান রাষ্ট্রপতি সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন। এইভাবে এনজিও ছিলেন একজন, সুলতানা কামাল, সেখানে শফিকুল হক চৌধুরী, আশার, এটা বাংলাদেশের 2 নম্বর বড় এনজিও। আমরা এইভাবে দেখলাম, নিলাম। আর 2 জন মঈনুদ্দিন খান,
ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর, জি। ওনার নাম আগে থেকে ছিল অর্থ উপদেষ্টা হিসেবে ডক্টর আকবর আলী খানকে, ওনাকে রিপ্লেস করলাম। জি। তারপরে আরেকজন বাকি থাকলো সুলতানা কামাল। সুলতানা কামাল তো বললাম এনজিও, জি। ওনাকে নেওয়া হয়েছে। হাসান মাসুদ চৌধুরী, হাসান মাসুদ চৌধুরীকে হয়ে গেল। মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীকে নেওয়া হয়েছে। জি। আর আরেকজন নিয়েছিলাম আমরা একজন সিএসপি কে আমরা নিতে চেয়েছিলাম। একজন বোধহয় সাবেক ছিল, বিচারপতি ছিল, আর একজন না, আরেকজন সচিব নিয়েছিলাম। সচিব নিয়েছিল। তার নাম হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন ডক্টর শোয়েব আহমেদকে নিয়েছিলাম। শোয়েব আহমেদকে নিয়েছিলেন, জি মনে পড়ছে। ডক্টর শোয়েব আহমেদকে নিতে গিয়ে, আপনি বলছিলেন শোয়েব আহমেদকে নিতে গিয়ে যেহেতু এখানে নিরপেক্ষ লোক থাকে, উনি তো সোহেল আহমেদের ভাই আবার। না, উনি সোহেল আহমেদ ভাই না, ওই যে উনি আরেকজন। সোহেল আহমেদ বাড়ি সিলেটে, আচ্ছা, ঠিক আর আছে। শোয়েব আহমেদ বাড়ি হচ্ছে চাঁদপুরে। জি, এখন আমি একটু বলি, তাহলে এই চারজন যে পদত্যাগ করবে আপনারা বুঝতে পেরেছিলেন, Right. সুতরাং সেই অনুযায়ী আবার আমি রেডি করে প্রতিদিন যে ডিসইনফরমেশন যারা দিচ্ছে, যারা অন্যায় কাজ করছে, যারা রাষ্ট্রপতির এই গভর্নমেন্টকে চারজন নেয়ার ব্যাপারে কি বিরোধী রাজনৈতিক দলের সাথে আলাপ হয়েছিল আপনাদের? আলাপ হয়েছিল বলেই তো এখানে যাতে না বলতে পারে যে বিএনপির আমরা বেশি নিয়েছি, সবাই নিয়ে গেছি, না বলতে, সেই জন্য শোয়েব আহমেদকে নেওয়া হয়েছে। আচ্ছা। শোয়েব আহমেদকে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সাথে তার ভালো সম্পর্ক, তিনি নিজেই দাবি করে বলছেন এবং বঙ্গভবনে এসেছেন, তো তাকে এখানে আরেকজন সিএসপিকে নেওয়া হচ্ছিল। সিএসপিকে নেওয়ার জন্য রেডি করা হয়েছিল, কিন্তু উনি যখন কি বলে শপথ নিতে আসবেন, তখন বাইরে লোকে বইটার টালমাটাল অবস্থা চলছিল, এবং আমরা যাচ্ছিলাম এটা যাতে কেউ না জানে শপথ নেওয়ার আগ পর্যন্ত, এবং টেলিভিশনে স্ক্রল যাচ্ছিল অনেকের নাম, একটা নামও ঠিক হয় নাই, না, সেটা একটা প্রেডিকশন ঠিক হয় নাই, আমরা কাউকে জানতে দেই নাই, এবং আমরা সিক্রেসি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছিলাম। তো সেখানে ওই সিএসপি সাহেব কি করে, তিনি গাড়ি চাইলেন, আমরা বললাম গাড়ি আগে দেওয়া হবে না, বঙ্গভবনে চলে আসবেন যে কোনোভাবে, আসার পরে আমরা আপনাদের সিকিউরিটি নিয়ে আসবো। আমি বললাম যে এরকমভাবে গুলিস্তান নেমে এসে চলে আসতে, আপনার বক্তব্য ক্লিয়ার হয়েছে, আমরা একটু দ্রুত যেতে এবং চাই। যদি উনি কি করবেন, উনি আসবেন, আসার পরে আমরা শপথ দেওয়ার পরে ওনাকে গাড়ি দিয়ে দেবো। কিন্তু উনি কি করলেন, উনি যখন এরকম করলেন, তখন ওনাকে আমরা বাদ দিয়ে ওই ডক্টর শোয়েব আহমেদকে নিলাম। কিন্তু তখন উনি পরের দিন সাবেক প্রধানমন্ত্রী, এই সিদ্ধান্তগুলো কিভাবে নিতেন এটা বলছি, উনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার কাছে গিয়ে বললেন, উনি বিচার দিলেন আমার বিরুদ্ধে, বিচার দিয়ে বললেন যে ওনাকে আমি নিয়ে বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি সাবেক প্রধানমন্ত্রীকে বললাম ওনাকে কেন বাদ দিয়েছি, আপনি আপনার সাথে কি এই সময় প্রধানমন্ত্রী সাবেক প্রধান খালেদা জিয়ার নিয়মিত যোগাযোগ হতো? সব দুই নেত্রী সে যোগাযোগ হতো, দুই নেত্রী কার সঙ্গে বেশি হতো? বেশি আর কম এটা তো সিচুয়েশনের উপর নির্ভর করে। আচ্ছা। এবং সেখানে যেটা হচ্ছে, যখন উনি বেগম জিয়াকে গিয়ে বললেন যে আমাকে বাদ দিয়ে দিয়েছে আমি বিএনপি করে বলে, বেগম জিয়া আমাকে বললেন, আমি বললাম যে না, কথাটা ঠিক না, আপনি পরে বুঝতে পারবেন। এরপরে পরের দিন কি উনি রাতের বেলায় প্রথম আলোতে গেছেন, প্রথম আলোতে গিয়ে উনি নিউজ করিয়েছেন যে ওনাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, উনি বিএনপির পক্ষে না বলে। পরের দিন সকালে বেগম জিয়া পত্রিকা থেকে আমাকে ফোন করে বললেন যে আপনার সিদ্ধান্ত সঠিক হয়েছে, আজকে এখন দেখা যায় উনি ওখানে গিয়ে এটা বলছেন। তো এই বিষয়টা বলার জন্য কথা বললাম। মোটামুটি যেটা আমি বুঝতে পারছি, আপনি এগ্রি করেন কি ডিসএগ্রি, যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উনি, এবং মোটামুটি আপনার সাথে কথা বলেই মূলত কাজ করতেন, মানে কোটটা। আমার কথা হচ্ছে, এক শ্রেণীর সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, আমার পেশার লোক তারা, আমি তাদের সিনিয়র ভাই অথবা আমি তাদের পেশার লোক, তারা এমবেডেড হয়ে আমার বিরুদ্ধে উঠে পড়ে, আদা জল খেয়ে উঠে পড়ে লাগলো। আমি কোথাও কাকের মাংস কাক খায় না, আমি এরকম দেখি নাই। এবং তারা যে আমি কাজ করেছি, কোথাও আমার ভুল বলো, আমার কথা হচ্ছে এটা। আপনার সাথে মোটামুটি ইয়াজউদ্দিন সাহেব, এবং এটা জেনারেল মঈন আহমেদ তার বইয়ে লিখেছে যে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আমার উপর ডিপেন্ডেন্ট ছিলেন, তিনি আমাকে সারা কিছু বুঝতেন না। তো এটা তো আমি কাজ করেছি, কাজের মাধ্যমে করেছি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, আমি নিঃস্বার্থভাবে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমরা একটু ভিডিও দেখাবো, মানে সংবাদপত্রের কাটিং দেখাবো, যে যখন আমি বলতে চাই যে যখন 1/11-এর ঘটনা চলে এসলো, যে আপনার 2007 সালের 11ই জানুয়ারি যখন প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করলেন, আমরা সেটা জানবো। পরদিন পত্রিকার খবরগুলো কি আমি একটু পড়ি, এটি হচ্ছে 1/11। আমরা পরের পত্রিকাগুলোতে যাই, আমি আমাকে দেখাবো। প্রথম আলোর তখন শিরোনামটি কি ছিল, দেশে জরুরি অবস্থা ঘোষণা, এবং এখানে কিছু সাব শিরোনাম আছে। আমি প্রথম আলো দেখাতে চাই, রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ। আমি প্রথম আলো দেখাতে চাই এখানে, বা এখান থেকে পড়ি, সারা দেশে জরুরি এই যে সংবাদ। আচ্ছা, সংবাদের যে শিরোনাম আমি বলছি একটু সিরিয়ালি দেখা, তাহলে আমার জন্য সুবিধা হবে। এখানে সংবাদ দেখতে পাচ্ছি, আমি এখান থেকেই পড়ছি, আপনার সিরিয়াল মেইনটেইন। এখানে একটা ভুল, হ্যাঁ জি, এখানে একটা ভুল আছে। 12ই জানুয়ারি নির্বাচন হচ্ছে না, সব উপদেষ্টার পদত্যাগ 22 জানুয়ারি। জি, বিচারপতি ফজলুল হক ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা, উনি বোধহয় উপদেষ্টা ছিলেন তখন, উপদেষ্টা ছিলেন, কিন্তু ভারপ্রাপ্ত বিধান নাই। এটা আর্মি সমকাল লিখেছিল। আমি একটু পড়ি, জরুরি অবস্থা জারি,
প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন ও 9 উপদেষ্টার পদত্যাগ, প্রতিদিন রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ। এখানে আরও কিছু কিন্তু সাবহেড রয়েছে। 22 জানুয়ারি নির্বাচন হচ্ছে না, যে প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, নির্বাচনের সমন্বয় অফিস ইত্যাদি, এই বিষয়গুলো আছে। এরপরে আমরা আরেকটি পত্রিকা দেখব যে সেখানে কি শিরোনাম করেছিল, যুগান্তর। যুগান্তর জরুরি অবস্থা, এবং এখানে সেনা সদস্যদের একটি ছবি রয়েছে, কূটনৈতিকদের সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির বৈঠক। আমি এটি নিয়ে পরবর্তী পর্যায়ে একটু আলোচনা করব। ওই দিন সারাদিনই হয়েছিল। এরপরে ডেইলি স্টারটা একটু যদি দেখানো যায়, আমি সেটাও দেখতে চাই। ডেইলি স্টারটি কি নাই আমাদের কাছে? হ্যাঁ, ডেইলি স্টার শিরোনামটি আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এমার্জেন্সি ডিক্লেয়ার্ড, ইয়াজউদ্দিন কুইটস অ্যাজ চিফ অ্যাডভাইজার। এখানে ডেইলি স্টারের কিছু সাবহেড ছিল, আমি এখান থেকে পড়ে শুনে রাখুন এটা। এখানে বলছে ইন্টারন্যাশনাল কমিউনিটি পুটস ইমেন্স প্রেশার অন ইয়াজউদ্দিন হিজ গভট। ইয়াজউদ্দিন এডমিশন, তিনি এখানে একটা রিপোর্ট রয়েছে, এবং আরও একটা রিপোর্ট ছিল যে রেস্ট্রিক্টেড রাইটস এবং সেন্সরশিপ স্ল্যাপস অন প্রেস, তখন সেন্সরশিপ চলে এসছে। এবং প্রথম আলোর আরও দু একটি শিরোনাম যেখানে আছে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের কূটনৈতিক বৈঠক। আপনাকে আমি ওই জায়গাটা নিয়ে যেতে চাই। আমি যদি একটু সংক্ষেপে আপনাকে ধরিয়ে দিই, আপনার নিশ্চয়ই মনে আছে, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে প্রথম 4টার দিকে কানাডিয়ান হাইকমিশনের বাসায় বৈঠক হয়, যেখানে আওয়ামী লীগের নেতারা ছিলেন। গেল, আমি আর ওই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পেট্রিসিয়া বিউটিনিস, ব্রিটিশ হাইকমিশনের, আমি নাম বললাম না, সময় লাগবে, এই ছবিটির এখন দরকার নেই। বিকেল 5, এরপরে আপনারা আওয়ামী লীগ নেতারা বের হওয়ার আধা ঘন্টার 5:15টার দিকে কানাডিয়ান হাইকমিশনের বাসায় কূটনীতি বৈঠক, বিএনপির একটি প্রতিনিধি দল যায়। আমি ঠিক বলছি কিনা বলবেন। তারপরে তারা ওখান থেকে চলে যায়। এর আগে 12টার সময় কিন্তু জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে একটা বৈঠক হয়েছিল, এটা ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। আমি ঠিক বলছি? আর আমি নাইবে বললাম। এই যে কূটনৈতিক লেভেলে বৈঠকগুলো হলো, এত শাটেল বৈঠক হচ্ছিল, এবং উপদেষ্টাদের পূর্ব নির্ধারিত 4টার বৈঠক বাতিল হলো, পরে রাত্রে আবার 8টায় বঙ্গভবনে তাদেরকে বৈঠকে ডাকা হয়, এবং নানা বিষয় ঘটলো। এবং পরে আমরা দেখলাম সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ গোলযোগ, জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন এবং বিপদের সম্মুখীন হয়। রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ সংবিধানের 100 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে জরুরি অবস্থা জারি করেছেন। রাত 11টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। 22 জানুয়ারি নির্বাচন তিনি ক্যান্সেল করেছেন। জি বলুন, ওই ড্রামাটা আমি জানতে চাই। ড্রামাটা হচ্ছে যে ওই সারাদিন ধরে ড্রামা চলছিল, এবং বিদেশি কূটনীতিকরা একসাথে বসে টিউসডে গ্রুপের নামে শাটল ডিপ্লোমেসি করে কানাডিয়ান হাই কমিশনার বারবারা রিচার্ডসনের বাসভবনে তার বৈঠক করে যাচ্ছিলেন। আওয়ামী লীগের সাথে বৈঠক শেষ হওয়ার পরে বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন, এবং আনোয়ার চৌধুরী ব্রিটিশ হাই কমিশনার, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় যান। সেখানে আনিসুল মাহমুদের কাছে বলেন যে কিছুক্ষণের মধ্যে ইমার্জেন্সি আসছে বাংলাদেশে। সেই খবরটা আমরা জানি না, বাংলাদেশের জনগণ, কিন্তু ডিপ্লোম্যাটরা জানেন। সেখানে বারবারা রিচার্ডসন কানাডিয়ান হাই কমিশনার খুব অবজেকশনেবল ভূমিকা রেখেছেন, এবং এখানে আমাকে ডগলাস ফসকেট কানাডিয়ান হাই কমিশনার, অস্ট্রেলিয়ান হাই কমিশনার বলেছেন যে আপনার সাথে যে আমেরিকান অ্যাম্বাসাডার বিউটিনিসের সাথে যে যোগ হচ্ছে, আপনি চেষ্টা করছেন ডেমোক্রেসিকে বজায় রেখে কাজ করতে, আমরা এটার সাথে আসি, কাজ করছি। আর পরের দিন 2-3 হাই কমিশনার অবজেকশনেবল কাজ করছেন, এর মধ্যে কানাডিয়ান এবং ব্রিটিশ হাই কমিশনার নিয়েও তারা প্রশ্ন তুলেছেন, কিন্তু ওইখানে তারা এন্ডোর্স করেছেন। এবং বিষয়টা হচ্ছে যে জেনারেল মইনু আহমেদ এবং তার নেতৃত্বে যে মিলিটারি কহর, তারা সেদিন এই বঙ্গভবনে কখন যায়? তারা বঙ্গভবনে সকাল থেকেই জেনারেল মইনু আহমেদ তার আমি বলি অফিসে চলে আসেন। সংক্ষেপ করে দিই, সকালবেলা জেনারেল মইনু আহমেদ তার অফিসে আসেন। তিনি অফিসে এসে বাকি 2 চিফকে কল করেন। জি, বাকি 2 চিফকে তিনি মানে রিয়ার অ্যাডমিরাল হাসান আলী খান এবং এয়ার মার্শাল ফখরুল আজম, হ্যাঁ, দুজনকে কল করেন, এবং তাদেরকে তিনি 2 দিন আগে জেনারেল পারভেজ মুশাররফ, পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান, তার একটা বই উপহার দেন। -2 সম্পর্কে সেখানে বলা ছিল, কীভাবে জেনারেল মুশাররফ তিনি নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টো পাকিস্তানের 2 সাবেক প্রধানমন্ত্রীকে, সময় একটু কম, আমি একটু জানতে চাই যে শেষ মুহূর্তে যে বৈঠকটা, যেখানে আপনার জেনারেল মইনু আহমেদ, মাসুদ উদ্দিন চৌধুরী, জেনারেল মাসুদ ছিল না বৈঠকে, মাসুদ ছিল না, আমি একটু সংক্ষেপে বলবেন। তারা ওইখানে তিনি 3 বাহিনী প্রধানকে নিয়ে বঙ্গভবনে আসতে চান। আমরা সকালবেলা আমরা বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বঙ্গভবনের ক্যাবিনেট কক্ষে আমরা উচ্চ পর্যায়ের একটা আইন শৃঙ্খলার একটা মিটিং রাখি।
সেই মিটিংটা আমি বঙ্গভবনে আসার পরে মিটিংটা যখন চলছিল 1:15 সময় দুপুরে, মিটিং চলা অবস্থায় তখন একজন সামরিক কর্মকর্তা বঙ্গভবনে দায়িত্বপ্রাপ্ত তিনি রাষ্ট্রপতি গিয়ে বলেন যে আর্মি চিফ ওয়ান্টস টু কাম উইথ আদার 2 চিফস। আচ্ছা, আমরা এইখান থেকেই শুরু করব। হ্যাঁ, আমরা একটা ব্রেক নেই, উনি এখান থেকেই শুরু করব। দর্শক, ফ্যাক্ট চেকে আরো একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম, সঙ্গে রয়েছেন এম মোখলেসুর রহমান চৌধুরী। মোখলেস ভাই, সংক্ষেপে একটু আপনার কাছে জানতে চাই, আমাদের সময় একদম কম, ইয়াজউদ্দিন সাহেব কোন পর্যায়ে কোন চাপের মুখে রাজি হয়ে গেলেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করবেন, দেশের জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং একই সঙ্গে নির্বাচন স্থগিত করবেন? সেই বৈঠকটা নিয়ে একটু সংক্ষেপে বলবেন, না অন্য বিষয়ে একটু কথা বলতে চাই এই জন্য। যেহেতু সময় কম আমি সংক্ষেপ করে দিচ্ছি। সেনা সদরে সকালবেলা তারা একটা মিটিং করে 3 বাহিনী প্রধানকে নিয়ে আমাদের অনুমতি ছাড়া আনকল ফর বঙ্গভবনে এসে বঙ্গভবনে একজন কর্মকর্তা ইউজ করে বঙ্গভবন গেট পর্যন্ত চলে আসলেন সংক্ষেপ। বিকেলে আবার সেনা সদরে গিয়ে মিটিং করলেন বঙ্গভবন দখল করার পরে। এটা আর বললাম না। বঙ্গভবনে যখন আসলেন তখন আমি গেটে আটকে দিলাম। গেটে বেশ লম্বা দিকে এটা দুপুরের পরে, 2টার পরে আটকে দেওয়ার পর সেখানে একজন অফিসার ব্রিগেডিয়ার তিনি বঙ্গভবনে আমার কাছে এসেছিলেন, স্যার হোয়াট টু ডু। আমি জাস্ট গিভ দেম রেড হ্যান্ডেড, অ্যারেস্ট দেম। তো এবং সেখানে যদি সেদিন যদি সিদ্ধান্ত থাকতো, পলিটিক্যাল ডিসিশন থাকতো, আই ওয়াজ কোয়াইট রেডি টু অ্যানাউন্স দ্যাট জেনারেল মইনু আহমেদ, দ্য আর্মি চিফ, ইজ স্যাকড, হ্যাজ বিন রিলিভড ফ্রম হিজ ডিউটি। আমি এক্সাক্ট জানতে চাচ্ছি কোন পরিস্থিতির মুখে রাষ্ট্রপতি রাজি হন? একদম রাষ্ট্রপতি এগ্রিড অ্যাট দ্য গান পয়েন্ট। সোজা কথা, আমি সংক্ষেপ করে দিলাম। গান পয়েন্টে রাজি হয়েছেন, রাষ্ট্রপতি রাজি হন নাই। এবং আমাকে বিদায়ী প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি বারবার বলার পর যে আপনার কথা যদি সত্য হয়, যদি সত্যি মইন ক্ষমতা দখল করে, তাহলে জেনারেল মাসুদ উইল গো টু ইউ উইথ ট্যাঙ্ক, যাবেন। কিন্তু জেনারেল মাসুদ বঙ্গভবনে সেদিন পরে এসছেন, ওই ঘটনার সময় ছিলেন না। তাকে পরে ডেকে আনা হয়েছে আগের থেকে 8 তারিখে, জানুয়ারি 8 তারিখে তার সাথে প্যাচ আপ করা হয়েছে। আর মিলিটারি কোহরটা এবং একটা সিভিল 9 ডিভিশনের জিওসিকে জানুয়ারি 11 তারিখ তারা 1 ডিভিশন ঘটালো। 8ই জানুয়ারি 3 দিন আগে তারা মাসুদের সঙ্গে মইনের দূরত্ব ছিল এরকম নিয়ে আসলো। গান পয়েন্ট বলছিলেন, এই গান পয়েন্ট কারা, মানে একদম এক্সাক্ট করেন? গান পয়েন্ট বলতে জেনারেল মইন আহমেদ সেনা প্রধান এবং তার সাথে ব্রিগেডিয়ার আমিন এবং তার সাথে যে কজন অফিসার ছিলেন, এটিএম আমিন বলছেন, তারপরে ফজল বাড়ি, ব্রিগেডিয়ার বাড়ি তার সাথে ছিলেন। ব্রিগেডিয়ার বাড়ি আগের থেকেই এখানে ল অ্যান্ড অর্ডার মিটিংয়ে। আচ্ছা, মাসুদউদ্দিন চৌধুরী তো এখন গ্রেপ্তার, আমরা ফুটেজটা পিছনে দেখবো। আপনাকে কখন বের করে দেয়া হলো? মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে তো আপনার একটা ঘটনা আছে। না, ঘটনাটা প্রচার করা হয়েছে। আমাকে বলেন তো ঘটনাটা, আপনি কখন গেলেন? আমাকে লাঞ্ছিত করা হয় নাই, কিন্তু আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছে আরো কয়েকদিন পরে, যখন তাদের বিরুদ্ধে বক্তব্য আমি কন্টিনিউ দিচ্ছিলাম। 26শে ফেব্রুয়ারি 2007 মগবাজারে আমি যখন আর্মির বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছিলাম কন্টিনিউ মিডিয়াতে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তখন আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল। আর 7ই সেপ্টেম্বর 2007 বায়তুল মাকরুম হতে মাওলানা ওবায়দুল্লাহকে জানাজা থেকে জাতীয় ঈদগাহ থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলো আমাকে হত্যা করতে চেয়েছে ঢাকাতে এবং লন্ডনে। আমি জানতে চাই 11ই জানুয়ারি আপনি কখন বঙ্গভবন? আমি রাতে 2:30 পর্যন্ত বঙ্গভবনে ছিলাম। ছাড়লেন কিভাবে? 2:30 পর্যন্ত বঙ্গভবন থেকে আমি আমার কাজকর্ম রাষ্ট্রপতির সাথে করেছি এবং যে ভাষণ লিখে নিয়ে আসছে জেনারেল মইন এবং ব্রিগেডিয়ার বাড়ি, তারা ভাষণ লিখে নিয়ে আসছেন এবং তারা বক্তব্যও বলেছেন। ব্রিগেডিয়ার বাড়ি বক্তব্য বলেছেন, জেনারেল মইনও বলেছেন এবং অন্যরাও বলেছেন। তো ফলে ভাষণ তারা লিখে নিয়ে আসছে। ভাষণের মধ্যে কিছু রাষ্ট্র সম্পর্কে, বাংলাদেশ সম্বন্ধে আপত্তিকর কিছু কথাবার্তা ছিল। আমি লাইন কেটেছি, কেটে এই লাইন বাদ দিয়ে রাষ্ট্রপতি। কখন গেলেন? আমি গেলাম রাতে 2:30 সময় গেলাম। ওখান থেকে কোথায় চলে গেলেন? তখন কারফিউ চলছিল। আমি যাওয়ার সময় একজন মিলিটারি অফিসার, একজন মানে সাদা পোশাকের মিলিটারি অফিসার, একজন মেজর দাঁড়িয়েছিলেন। তো আমি বললাম যে মেজর কাম উইথ মি। বললেন স্যার আমি মন্ত্রীর সাথে গাড়িতে উঠবো না। আমি বললাম আপনি কিভাবে যাবেন? আপনি দেশের বাইরে কবে চলে গেলেন? এরপর তাকে আমি ক্যান্টনমেন্ট নামিয়ে দিয়ে বাসা গেলাম। 1 বছর 3.5 মাস পরে আমি 111 গেলেন। 1 বছর 3.5। আমরা আরো একদিন আপনার কাছে বিস্তারিত শুনবো, আপনাদের তৃষ্ণা মেটেনি। ধন্যবাদ এম মোখলেসুর রহমান চৌধুরী, আপনি অনেক কথা বললেন 111-এর সেই সমস্ত ঘটনা, আগে পরে রাজনৈতিক ঘটনা এবং অনেক কিছু আমাদের এখনো অজানায় রয়ে গেছে। আর নিশ্চয়ই আপনার সঙ্গে সময় হলে আরো একদিন আমরা আলাপ করব। দর্শক, আমরা কথা বলছিলাম এম মোখলেসুর রহমান চৌধুরী, যিনি 111-এর আগে পরে কি ঘটেছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের তখন উপদেষ্টা এবং তিনি পুরো ঘটনাটা নিজে দেখেছেন। আমরা চেষ্টা করেছি যতটুকু তার মুখ থেকে বের করার বা জানানোর, সেটি জানিয়েছে। পরে চেষ্টা করব আরও হয়তো কোনো একদিন তার মুখে আরও বিষয় জানতে। প্রতি রোববার ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রোববার পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।